শুরুতে ঘুণাক করেও কেউ সন্দেহ করেনি তিনি পুরুষ হতে পারেন। দীর্ঘ সময় মাদ্রাসায় ঘোরাফেরা করেন। উপস্থিত নারী শিক্ষকদের তিনি বলছে যে ছাত্রী দিব মাদ্রাসায় 5-6 জন হেসকানার ছাত্রী দিব। তারপরে এখন আবার আজকে আসছে বলছে আপনি মাদ্রাসায় আমি সব জায়গায় দান করি, এই মসজিদে 3 লাখ টাকা দান করছি। মুসলমান যেরকম ইসলামের শিক্ষা দেয় কোনদিন হিন্দু শিক্ষা দিয়েছে? শ্রোতা, আপনারা ইতিমধ্যে হয়তো সবাই কম বেশি জেনে গেছেন যে ফরিদপুরে আমাদের 2 জন মুসলিম ভাইকে কিছু উগ্রবাদী হিন্দুরা সন্দেহের জেরে পিটিয়ে মেরে ফেলেছে। তো শ্রোতা, এই বিষয় নিয়ে ডক্টর ফজলুল হক লাইভে এসেছেন। সেই ভিডিওটা শেষে দেখাবো। প্রথমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো যে কওমি মাদ্রাসায় বোরকা পরে তারপরে একজন যুবক ঢুকেছে, সেখানে গিয়ে অপকর্ম করার চেষ্টা করেছে, তারপরে এলাকার মানুষের কাছে হাতে নাতে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পর কি হয়েছে বাকিটা ইতিহাস। আপনারা পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। সবার রোশানলে পড়া এই যুবককে আটক করা হয় টাঙ্গাইলের সদর উপজেলার করিয়াটি বাজারের রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসা থেকে। অভিযোগ, বোরকা পরে মাদ্রাসায় ঢুকেছিলেন ফাহিম নামের ওই যুবক। কথা বলছিলেন মেয়েদের মতো করেই, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান কথার মারপেচে। কি মতলবে আসছে এটা সঠিক আমরা জানি না। পুরুষ মানুষ সেখানে শুরুতে ঘুণাক করেও কেউ সন্দেহ করেনি তিনি পুরুষ হতে পারেন। দীর্ঘ সময় মাদ্রাসায় ঘোরাফেরা করেন। উপস্থিত নারী শিক্ষকদের তিনি অনুদান দেওয়ার আশ্বাস দেন, দিতে চান শিক্ষার্থীও। শিক্ষকরা তার কথা বিশ্বাসও করেন। তবে অনুদানের বিষয় নিয়ে যখন পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়া হয় তখনই বাধে বিপত্তি। যুবক ফাহিম তখনও পরিবর্তিত কণ্ঠস্বরেই কথা বলছিলেন। এও বলেন বাইরের কোনো পুরুষের সঙ্গে কথা বলেন না তিনি। তখনই সন্দেহ গভীর হয়। বলছে যে ছাত্রী দিব মাদ্রাসায় 5-6 জন হেসকানার ছাত্রী দিব। তারপরে এখন আবার আজকে আসছে বলছে আপনি মাদ্রাসায় আমি সব জায়গায় দান করি, এই মসজিদে 3 লাখ টাকা দান করছি। আর মোহাম্মদ আলী ইতিমখানায় আমি আজকেও খাবার দিয়ে আসলাম, আপনার মাদ্রাসায় দান করবো। আমি বললে পরে বলতেছে যে আমি আগে আপনার মাদ্রাসায় দেখবো কিছুদিন, তারপরে আপনার মাদ্রাসায় দান করবো। আমি বলছি আমার এখন দানের দরকার নাই, আমার ছাত্রী দিয়ে আর দোয়া করেন। হুজুরে সরাসরি ধরছে যে আপনার ঠিকানা বলেন, নাম ঠিকানা বলেন। নাম ঠিকানা বলা যাবো না, আমার হাজবেন্ড আসতেছে এরকম বলে আস্তে আস্তে এরকম ভাবে ভাগতেছে। সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় এক নারীকে আনা হয় তাকে আটকে রাখার জন্য। এক পর্যায়ে ওই নারী বুঝতে পারেন আটক করা ব্যক্তি কোনো নারী নন, তিনি একজন পুরুষ। ধরেন মহিলাদেরকে তারা ধরে না, যেন আমি বুকলে ওর কণ্ঠ বুঝছি, আমি কইছি ওই কণ্ঠ গাড়ি কিনে লাগে পরে ধরছি। আমি চাই বরকা খোল, তুই মহিলা আর পুরুষই ওই বরকা খোল। না না আমার হাজবেন্ড আসতেছে মেনুকে নাগাল কণ্ঠ, মেনুকে কণ্ঠ তেমনি না। পরে যেন শরীর লাভ দিছি, আমি কই হুজুর এটা মহিলা না, এটা পুরুষ মানুষ। পরে ওই যে বরকা খুলছি, আমি বরকা ফিলা রাখছি, পরে মাথা উঁচা করছি এই পুরুষ। পরে হেসম হুজুরে আমাদের মসজিদের পুরুষ মানুষ নাই, হেসম কেউ নাই। আমাদের মসজিদের হুজুর আর এই যে মাদ্রাসার হুজুরে ধরে আমার এনে ধরছি, পাশে ধরছি, পরে ব্যাগ পাবলিকে তাকে ধরছি। ফাহিমকে আটকের পর জানানো হয় পুলিশকে, তারা এসে নিয়ে যায় থানায়। অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা আমাকে মোবাইল ফোনে জানান যে রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসায় একজন পুরুষ লোক নাকি বোরকা পরে মাদ্রাসায় ঢুকছে, তাকে সন্দেহভাজন ভাবে বোরকা পরা অবস্থায় আটক করে রাখছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি উক্ত ছেলেকে উক্ত মাদ্রাসার শিক্ষকদের সহায়তায় উদ্ধারপূর্বক আমার হেফাজতে নিয়ে এসে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বাসিন্দা ওই যুবক, কিন্তু কেন তিনি বোরকা পরে বালিকা মাদ্রাসায় ঢুকেছিলেন সে কারণ প্রশাসন ব্যর্থ হয়েছে। কারণ হিন্দু আজকে বাংলাদেশে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখন প্রশাসনের চাইতে শক্তিশালী হিন্দু। এখন হিন্দুর গায়ে গুলি করবে, রাবাল বুলেট ছুড়বে নাকি তাকে কাঁদানি গ্যাস ছুড়বে সেটার জন্য ঠিক আছে আমরা এটাকে এইটার অনুমতি নাও। আপনাকে বলছি 7টা ঘন্টা আপনি কম সময় ভাববেন না। 7টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোন একটি দেশের ইঙ্গিতে, যে ওই মানুষগুলা মৃত্যু না হলে। যদি আজকের এখানে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সেম ঘটনা যদি কোন হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ, দাড়ি, টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার। মুসলিমের উপরে ঘটতো আপনি বলছেন। মারা গিয়েছে ও মানুষ নয়, ও মুসলমান।
ওই মুসলমান মৃত্যুবরণ করলে বাংলাদেশেও বিচার হবে না, ভারতেও বিচার হবে না। আপনি জানেন যে গলায় রশি দিয়ে আমার কোরবানি দেওয়া মানুষদেরকে ভারতে হত্যা করা হয়। আমার যারা গরু খাবে, গোস্ত খাবে, বাংলাদেশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি নিয়ে তারপরে গরুর গোস্ত খাইতে হয়। রমজানে আপনাকে ধন্যবাদ। আমরা ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে, এজন্যই আজকের এই বাংলাদেশের মুসলমানদের উপরে এই ধরনের পৈশাচিক হামলা চলছে। আমি মনে করি এর সকল হামলার সবকিছুর মূল নিয়ন্ত্রণে রয়েছে সরকার, জানে, প্রধানমন্ত্রী জানে, এবং আপনি বলতে পারেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সমগ্র জাতি প্রধানমন্ত্রী নয়, ভারতীয় দালাল এবং ডক্টর ফাজিল ধন্যবাদ। আমরাও এমন কোন কথা না বলি যে সানাতানিয়া রেডি হও, প্রস্তুত হও, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এই বাংলাদেশ আজকে বলছেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মনে করি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেফটি জোনে নেওয়ার জন্য। পুলিশ জানে এই জায়গায় যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার সকল তথ্য তারা জানে। আমার কাছে মনে হচ্ছে ভিনদেশী কোনো বর্ডার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানগুলো ওখানে হত্যা হয়ে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ফোর্স তোমরা সেখানে পাঠাবা না। আপনি ফোর্সের কথা বলছেন সাগর ভাই, আপনার মনে নাই যে বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর হত্যা যখন হয়েছে সারাদিন তারা কেঁদেছে। কর্নেল আজকের কি বলে গুলজারেরা কান্না করেছে, রিকোয়েস্ট করেছে। গুলজার মৃত্যুবরণ প্রথম দিন করে নাই, দ্বিতীয় দিন গুলজারের নিথর দেহ সেখানে পড়েছিল। পরিকল্পিত হত্যা ছিল বিদায় ফোর্স পাঠায় নাই, আর্মি যায় নাই। আজকের এই জায়গায় আমরা মনে হয় এটাকে এই বিষয়টাকে একদম পুরোপুরি ওইসব ঘটনার সাথে তুলনা না করে এটাকে পলিটিসাইজ না করে আমরা ইতিমধ্যে প্রশাসন ভূমিকা রেখেছে অনেকে। ওরা মানুষ নয়, ওরা মুসলমান। যারা হত্যা হয়েছে ওরা মানুষ নয়, ওরা মুসলমান। এই মুসলমান হয়েছেন বিধায়ী আজকে তাদেরকে নির্মম ভাবে সেই ভারতের গুজরাটের মতো মোদি বাহিনীর সেই সকল যে হাজার হাজার মানুষ হত্যা করেছে সেই হত্যার মতো বাংলাদেশেও কারা এই জঙ্গি তৎপরতা, হিন্দুত্ববাদী কঠোরভাবে একটা ধর্মের মধ্যে বিষপাত ঢুকিয়ে দিয়ে এই চরমভাবে জঙ্গি তৈরি কারা করেছে, আমি আজকের সেটার জবাব চাই। আমি খুবই স্তম্ভিত। আপনি এখানে কি আপনি রাজনৈতিক ভাবে কোন ধরনের আপনি রাজনৈতিক না, আমি সমগ্র দিক থেকেই বলছি যে আজকের ফরিদপুরের ঘটনা আপনাদের এই আলোচনা থেকে এবং এখানে উপস্থিত আমাদের যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন। আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য 15 বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে। মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো, সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না, সেই ছবিতে কোনো খোঁজ নেই। 10টা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই। আমার প্রোফাইল পিকচারের নিচে দাঁত সার্কেল নেই, চোখের নিচে হাফ ডজন ভাঁজ নেই। এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে। বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না, খেয়ালি করে বলছি না। আমি যেই অগোছালো থাকি, এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না। তুমি আমাকে বলো, খুদ ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ, চেহারার কোথাও কোনো দাগ নেই, কারণ সেটা আমার বাছাইকৃত ছবি। বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না। তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো, আমি আসলে সেই মানুষটাই না। বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না, ঠোঁট ফেটে যাওয়া, মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয়, চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমন বিষয়। বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না, চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে। হতাশা, ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী, এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। তোমাকে আমি আবার বলছি, ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখো আসলে সেটা আমি না। আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না। ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। বিশ্বাস করো, প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না। তুমি ভয় পেয়ে যেতে পারো, মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে
উঠে আসা কোনো এক ব্যক্তি অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ। তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না, সে অন্য কেউ। আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি, এটা আমাদের নিজেদের জন্য। মনোবিজ্ঞানীরা বলে হাসি খুশি থাকলে, পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে, ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য। মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি। এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই। এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি, বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না। ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু, তাদের কারো সাথেই আমার দৈনন্দিন কথা হয় না, কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই। যে চ্যাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি, বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই। বাস্তবে আমি প্রতিদিন হাসি না, নিজেকে প্রতিদিন পরিপাটি করি না, কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না। চুলে শ্যাম্পু করি না, কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না। বাস্তবে আমি অত গুছালো না। যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা 10টা ছবির একটা ছবি, আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই। সেই যুদ্ধ করে টিকে আছি আমি। সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য। এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যাই। হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য। এসব মিলিয়েই আমি বেঁচে আছি। সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না, কখনোই না। নাজমুল হাসান মিফতা। যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখেন ভাই, ফরিদপুরে যে ঘটনাটা ঘটে গেল, আমাদের দুইজন মুসলিম ভাইকে পিটিয়ে তারা মেরে ফেললো, এখন পর্যন্ত মানে আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচারের নাম গন্ধ পর্যন্ত নেই। আর এই বিচার কোনোদিন হবেও না, হবেও না, হবেও না, সেটা ভালো করে আপনারা জানেন। কারণ 1 নম্বর হচ্ছে তিনি মুসলমানের সন্তান বিধায় এটার কোনো বিচার হবে না। 2 নম্বর কথা হচ্ছে তিনি গরিব, ঠিক আছে, তার ফ্যামিলি হচ্ছে গরিব। তার ফ্যামিলি যদি গরিব কোটিপতি হইতো বা চেয়ারম্যানের এমপির মন্ত্রী পোলা হইতো তাহলে তখন মোটামুটি বিচার হইতো, ঠিক আছে। কিন্তু যেহেতু তিনি গরিব মানুষ এই জন্য তার কোনো বিচার হবে না। 3 নম্বর কথা হয়েছে তিনি ছিলেন কোরআনের হাফেজ, এই জন্য এদেশে কোনো বিচার পাবে না। আর হিন্দুরা এই যে শুরু করেছে, মিশন শুরু করেছে, এই মিশন চালিয়ে যাবে, একের পর এক চালিয়ে যাবে। বর্তমানে হিন্দুরা যেই পরিমাণ মুসলমান মেয়েদের পিছনে লাগছে, মানে বিভিন্ন পরিচয় দিয়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তারপর তাদের সাথে অপকর্ম লিপ্ত হচ্ছে, তাদেরকে গর্ভপাত করে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এই সে বিভিন্নভাবে, শুধু তাই নয়, বরং 70,000 গত 2-3 বছর 70,000 আমাদের মুসলিম মা বোনদেরকে যৌন নিপীড়ন করে তারপর তাদেরকে ভারতে পাচার করেছে। চিন্তা করতে পারেন? এখনো যদি সাবধান না হন, এখনো যদি আমরা সচেতন না হই, আমাদের কপালে দুর্ভোগ আছে। লিখে রাখেন, কাগজ কলমে লিখে রাখেন যে এই সময়ের ব্যবধান একটু ধৈর্য ধরেন, আমাদের কপালে দুর্ভোগ আছে। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।